পেহেলগাঁও ঘটনার পর পাকিস্তান পাশে পেল চীনকে, তুরস্ককে, কিন্তু ভারত সেইভাবে কোন দেশকে কাছে পেল? সরাসরিভাবে কোনো দেশকে আদৌ কি পাশে পেল ভারত? তাহলে কি নরেন্দ্র মোদীর বিদেশ নীতি ব্যর্থ হলো? ভারতের বিদেশ মন্ত্রীর তরফে একথা বারবার বলতে শোনা গেছে যে ভারতের সাথে সব দেশের সম্পর্ক ভালো। তাহলে দরকারের সময় ভারত কেন কোনো দেশকে সেভাবে পাশে পেল না? এক্ষেত্রে কি ভারত তাহলে ব্যর্থ হলো? আসল সত্যটা কিন্তু একেবারে চমকে দেওয়ার মতো, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। 2025 সালের পেহেলগাঁওয়ের ঘটনাটি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় ধাক্কা হিসেবে চিহ্নিত হচ্ছে। ভারত সরকারের দাবি অনুযায়ী এই হামলার পেছনে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার হাত রয়েছে এবং এটি একটি পরিকল্পিত সন্ত্রাসবাদী আক্রমণ। এই ঘটনার পর শুধু দেশের অভ্যন্তরে নয়, আন্তর্জাতিক স্তরেও কূটনৈতিক প্রতিক্রিয়া ও সমর্থনের প্রশ্নটি সামনে উঠে এসেছে। কিন্তু বাস্তবতা হলো, যেখানে পাকিস্তান দ্রুতই চীন ও তুরস্কের মতো আন্তর্জাতিক শক্তিকে পাশে পেয়ে যায়, সেখানে ভারতের পাশে দাঁড়ানোর মতো কোনো দেশকে স্পষ্টভাবে দৃশ্যমান করা যায়নি। এর ফলে ভারতের বর্তমান বৈদেশিক নীতি নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে, যে নীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত এক দশকে সব দেশের সঙ্গে ভালো সম্পর্কর ধারণা ভিত্তিতে গড়ে উঠেছিল। ঘটনার পরপরই চীন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানিয়ে কাশ্মীর পরিস্থিতি উদ্বেগজনক বলে উল্লেখ করে। তাদের ভাষ্য অনুযায়ী এই সমস্যা দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য, অর্থাৎ ভারতকে পরোক্ষভাবে আলোচনায় বসার আহ্বান, যা পাকিস্তানের দীর্ঘদিনের কূটনৈতিক কৌশল। একই সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান প্রকাশ্যে পাকিস্তানের সমর্থন দিয়ে বলেন, কাশ্মীরের জনগণের ন্যায্য অধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। এই বিবৃতি কার্যত ভারতের কূটনৈতিক অবস্থানকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। অপরদিকে ভারত যেসব দেশের সঙ্গে বিশেষ কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া বা এমনকি ইসরায়েল, তাদের কেউই এখনো পর্যন্ত প্রকাশ্যে ভারতের পাশে দাঁড়ায়নি বা পাকিস্তানের বিরুদ্ধে কড়া ভাষায় বিবৃতি দেয়নি। সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো পশ্চিম এশিয়ার দেশগুলিও নীরব থেকেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, ভারতের সঙ্গে এত দেশের ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও তারা ভারতের পক্ষে সরাসরি অবস্থান নিল না কেন? মোদী সরকারের বৈদেশিক নীতির অন্যতম ভিত্তি হলো মাল্টি অ্যালাইনমেন্ট, অর্থাৎ কোনো এক ব্লকের প্রতি সম্পূর্ণভাবে নির্ভর না করে বিভিন্ন পরাশক্তির সঙ্গে সম্পর্ক বজায় রাখা। এই কৌশলগত নিরপেক্ষতার মাধ্যমে ভারত চেয়েছে রাশিয়া, চীন, ব্রিক্স জোট ও একই সঙ্গে আমেরিকা, ইউরোপ, ইসরায়েল সহ পশ্চিমী দেশের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে। কাগজে কলমে এটি একটি কৌশলগত চতুরতা, কিন্তু বাস্তবে এর অসুবিধা হচ্ছে, সংকটকালে কোনো দেশই পরিপূর্ণভাবে ভারতের পাশে দাঁড়াতে চায় না, কারণ তারা অন্য পক্ষের বিরোধিতা করতে রাজি নয়। আমেরিকা যেমন ভারতের সঙ্গে সামরিক মহড়া করে, আবার একই সঙ্গে পাকিস্তানকেও সন্ত্রাসবাদ বিরোধী মিত্র বলে অর্থ সাহায্য দেয়। রাশিয়া ভারতের দীর্ঘদিনের বন্ধু হলেও আজ তারা চীনের ঘনিষ্ঠ এবং পাকিস্তানের সাথেও প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে। ইসরায়েল সম্ভবত একমাত্র দেশ যার সঙ্গে ভারতের একটি বাস্তবিক প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে, কিন্তু তারা পেহেলগাঁও নিয়ে এখনো কোনো বক্তব্য রাখেনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রায়ই বলেন, আমরা এমন এক জায়গায় পৌঁছেছি যেখানে বিশ্বের সব গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সম্পর্কগুলি কতটা গভীর, কতটা কৌশলগত এবং কতটা সংকটে কার্যকর? উদাহরণস্বরূপ বলা যায়, 2019 সালে বালাকোট স্ট্রাইকের পর ফ্রান্স প্রকাশ্যে ভারতের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু এবার তেমন কিছু দেখা যায়নি। ভারতের একটি বড় সমস্যা হচ্ছে, বন্ধুত্বের প্রচারে যতটা মনোযোগ দেওয়া হয়, কৌশলগত প্রতিশ্রুতির ক্ষেত্রে ততটা দৃঢ়তা দেখা যায় না। আন্তর্জাতিক সম্পর্কের মাপকাঠি শুধু বন্ধুত্বপূর্ণ নয়, বরং কাকে কতটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে তৈরি হয়। ভারত বিগত বছরগুলিতে মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক মজবুত করতে উদ্যোগ নিয়েছে।
মোদী সরকার সৌদি আরব এবং ইউএই এর সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করেছে। এমনকি অনেক আরব দেশ মোদীকে রাষ্ট্রীয় সম্মানেও ভূষিত করেছে। কিন্তু সেই সব দেশও পহেলগাঁওয়ের ঘটনার সময় ভারতের পাশে দাঁড়ায়নি। এর প্রধান কারণ সম্ভবত কাশ্মীর ইস্যুতে ভারতকে প্রকাশ্যে সমর্থন দিলে তাদের অভ্যন্তরীণ মুসলিম জনমত ক্ষুব্ধ হতে পারে, বিশেষ করে যেখানে তারা নিজেরাও ইয়েমেন, সিরিয়া বা গাজা ইস্যুতে চাপের মধ্যে রয়েছে। চীন ও পাকিস্তানের সম্পর্ক একেবারে কৌশলগত স্তরে পৌঁছে গিয়েছে। অর্থনৈতিক করিডর, সামরিক প্রযুক্তি হস্তান্তর, রাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের স্বার্থ রক্ষা, সব ক্ষেত্রে চীন অন্ধভাবে পাকিস্তানকে সমর্থন করে। অথচ ভারত চীনের সঙ্গে বৈরিতা রেখে আবার দ্বিপাক্ষিক বাণিজ্যও চালিয়ে যাচ্ছে। চীনের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক যতই গভীর হোক, সীমান্তে উত্তেজনা এবং কূটনৈতিক বিরোধ তার অবসান ঘটায় না। ফলে চীন কখনোই ভারতের পাশে থাকবে না, বরং যে কোনো সুযোগে পাকিস্তানের অবস্থানকেই জোরালো করতে চাইবে। এই পরিস্থিতিতে ভারতকে তার বৈদেশিক নীতিতে কিছু গুরুত্বপূর্ণ সংশোধন আনার প্রয়োজন দেখা দিয়েছে। শুধু ভালো সম্পর্ক থাকলেই হবে না, দরকার গভীর ও কার্যকর প্রতিশ্রুতি ভিত্তিক সম্পর্ক গড়ে তোলা। যেমন ভারতের উচিত তার কৌশলগত অংশীদারদের থেকে স্পষ্ট অবস্থান আদায় করা, বিশেষত আমেরিকা, ফ্রান্স ও ইসরায়েলের মতো দেশগুলির কাছে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের পক্ষ থেকে আরও আগ্রাসী কূটনৈতিক প্রচার চালানো দরকার, যাতে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপকে বিশ্বব্যাপী তুলে ধরা যায়। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব আরও বাড়াতে হবে। নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক রক্ষা ও শক্তি প্রদর্শন একান্ত প্রয়োজন। কূটনৈতিক সম্পর্ককে শুধুই বাণিজ্য বা সফরের মধ্যে সীমাবদ্ধ না রেখে সামরিক ও নিরাপত্তা সহযোগিতার ভিত্তিতে পুনর্গঠন করা দরকার। ভারতের উচিত রাষ্ট্রসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক ফোরামে চীনের আধিপত্য মোকাবিলায় ঐক্যবদ্ধ শক্তি গঠন করা, যেখানে পশ্চিমা বিশ্ব, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশকে জড়ানো যায়। পহেলগাঁওয়ের ঘটনার পর ভারতের চারপাশে যেভাবে কূটনৈতিক নীরবতা নেমে এসেছে, তা নিঃসন্দেহে মোদী সরকারের বিশ্ববন্ধু ভাবনার উপরে বড়সড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। এমনকি যারা ভারতের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত, তাদের পক্ষ থেকেও প্রত্যাশিত সমর্থন মেলেনি। এর অর্থ এই নয় যে ভারতের কূটনীতি সম্পূর্ণ ব্যর্থ, বরং বলা ভালো, বাস্তবতা বুঝে নীতিতে রদবদল আনার সময় এসে গিয়েছে। সব দেশের বন্ধু হতে গেলে কোনো দেশের বন্ধু হওয়াও হয় না। যাই হোক, শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী রিপোর্টে। ততক্ষণে চোখ রাখুন অজানার দেশের পর্দায়।